কাব্য ভাইয়া আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল তার অফিসে। আমরাও হাসি মুখ নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। এমন সময় আমাদের সামনে আসলো দিহান। ও আমাদের ক্লাসমেট, বলতে গেলে আমরা ভালো বন্ধু। ও আমাদের সামনে এসে বলল, কি সাতচুন্নিরা, তোরা এতদিন কোথায় ছিলি, কোনো খোঁজ খবরই নেই। দিহানের কথা শুনে তানিশা রেগে বলল, ওই তুই আমাদের সাতচুন্নি বলিস কেন? আমাদের কি সাতচুন্নির মতো দেখতে? তানিশার কথা শুনে দিহান হেসে বলল, মাইশাকে না হলেও তোকে একদম ওই রকমেই দেখতে। তানিশা দিহানের কথা শুনে রেগে গিয়ে বলল, তুই কি বললি দিহাইনার বাচ্চা, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে? তানিশার কথা শুনে দিহান দিল দৌড়, সাথে তানিশাও দিল দৌড়। তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়ালড়ি দৌড়। আর আমি ওদের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। অবশ্য এটা নতুন নয়, ওরা সবসময় কোনো না কোনো কারণ নিয়ে সারাদিন ঝগড়া করবেই। হঠাৎই কেউ পিছন থেকে বলে উঠল, এত হাসো কেন? তোমার হাসি দেখলে তো আমি পাগল হয়ে যাই। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে দিয়ে পিছন ঘুরে তাকালাম আমি। সামনে আবির ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। উনি হলেন আমাদের ভার্সিটির সিনিয়র, কিন্তু প্রায় এইসব আলতু ফালতু কথা বলে, যেটা আমার কাছে সবসময় বিরক্তিকর লাগে, যেমনটা এখন লাগছে। আমার বিরক্তকর মেজাজে উনি আবার বলে উঠলেন, কি হলো মাইশা, কথা কেন বলছো না? ভাইয়া প্লিজ আমার সাথে এই ধরনের কথা বইলেন না। আমার কাব্য ভাইয়া জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। মনে মনে, কি হলো, চুপ কেন? না ভাইয়া কিছু না, এমনি। তা এতদিন ভার্সিটি আসনি কেন? আসলে ভাইয়া আমার এতটুকু বলতেই এমন সময় তানিশা আর দিহান ডাক দিল আমায়। আমিও আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। তারপর তিনজন মিলে চলে গেলাম ক্লাসরুমে। এদিকে মাইশা যেতেই আবির হেসে বলল, আজকে যখন তুমি এসেছ তাহলে আমি আর দেরি করব না, আজকেই তোমায় সব কথা বলে দিব। এই বলে হেসে চলে গেল আবির। আজকের মতো সব ক্লাস শেষ করে বাড়ি ফেরা উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর তানিশা। কাব্য ভাইয়াও ফোন করে বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের নিতে। ভার্সিটির মাঠে আসতেই এমন সময় সামনে এসে দাঁড়ালো আবির ভাইয়া। ওনাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। উনি হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, মাইশা, আই লাভ ইউ। ওনার কথা শুনে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি সহ তানিশাও হয়তো হা হয়ে তাকিয়ে আছে। আমাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে আবির ভাইয়া বলল, কি হলো মাইশা, কথা বলো। ওনার কথা শুনে আমি বলে উঠলাম, ভাইয়া এসব কি বলছেন আপনি? ভাইয়া আর আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। আমার কথা শুনে আবির ভাইয়া অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? কবে হলো তোমার বিয়ে আর কার সাথেই হলো? ওনার কথা শুনে তানিশা বলে উঠল, ভাইয়া সেটা একটা বড় কাহিনী, এখন বলা যাবে না। আর বিয়েটা হয়েছে কাব্য ভাইয়ার সাথে। আবির ভাইয়া হয়তো অবাক হলো তানিশার কথা শুনে। হঠাৎই ভাইয়া বলে উঠল, তাহলে সরি মাইশা, তোমার সম্পর্কে না জেনেই এত বড় ভুল করে ফেলেছি। আই এম সো সরি মাইশা। আমিও হালকা হেসে বললাম, It's okay K ভাইয়া। আচ্ছা আরেকটা কথা বলি। জি বলুন ভাইয়া। এই গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে না করলে এটা কি তুমি নিবে? ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ছোট গিফট হিসেবে নেও, কিছুটা নরম গলায়। ওনার কথা শুনে আমার একটু খারাপ লাগল, যার কারণে আমিও মুচকি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া দিন। আমার কথা শুনে উনি খুব খুশি হয়ে গেলেন। তারপর তার হাতে থাকা গোলাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমিও মুচকি হেসে গোলাপটা হাতে নিলাম। এদিকে দূর থেকে কাব্য এমন দৃশ্য দেখে চোখে আগুন জ্বলে উঠল তার। আবির ভাইয়া গোলাপটা দিয়েই চলে গেলেন। এমন সময় কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ভার্সিটির বাহিরে বের করে নিয়ে আসলো। আমাদের পিছন পিছন তানিশা আসলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণেই মনে হলো, ভাইয়া কি তাহলে দেখে ফেলল নাকি আবির ভাইয়ার কাছ থেকে গোলাপ নিছি? ভাবতেই ভয়ে ঢোক গিললাম আমি। ভাইয়া আমাকে গাড়ির সামনে নিয়ে এসে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলের কাছ থেকে গোলাপ ফুল নেওয়ার?
ভাইয়ার দমক শুনে আমি পুরো ভয়ে কেঁপে উঠলাম। এমন সময় তানিশা বলে উঠল, ভাইয়া তুমি যা ভাবছ তেমন কিছু নয়। তানিশার কথা শুনে ভাইয়া আরও রেগে গিয়ে বলল, চুপ কর তুই। ভাইয়ার দমক শুনে তানিশাও আর কিছু বলতে পারল না। ভাইয়া ঘন ঘন শ্বাস ফেলছে যাতে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে গেছে। আমি আর তানিশা চুপটি করে কোনো কথা না বলেই গাড়িতে বসে পড়লাম। তারপর ভাইয়াও কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করল। আর যাই হোক, এই রাস্তার ভিতর চেঁচামেচি করা ভালো দেখাবে না। ঝড়ে গতিতে ভাইয়া গাড়ি চালাচ্ছে। আর ভাইয়ার এমন কাজে আমি ভয়ে পুরো অর্ধেক হয়ে যাচ্ছি। না জানি এখন বাসায় গেলে কি করবে আমায়। আধা ঘন্টার রাস্তা আজকে ভাইয়া 10 মিনিটের মধ্যে নিয়ে এসেছে। যা দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। ভাইয়া গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে এক দৌড় আমায় পাইকে বাসায় ঢুকেই সোজা তানিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আমি। আজকে আর আমায় পাইকে আজকে কোনোভাবেই কাব্য ভাইয়ার সামনে যাওয়া যাবে না, এই ভেবে বসে পড়লাম তানিশার বিছানায়। এদিকে কাব্য এখন গাড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন সময় গাড়ির ভিতরে বসে থাকা তানিশা বলে উঠল কাপা কাপা গলায়, ভাইয়া রাগ করো না, আগে আমার পুরো কথাটা তো শোনো। কাব্য চুপটি করে বসে রইল, তানিশার প্রশ্নের কোনো ওর দিল না। তানিশা কাব্যকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠল, ভাইয়া তুমি যেটা ভেবেছ আসলে কাহিনীটা তেমন নয়। এই বলে তানিশা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাওয়া কাহিনী বলল কাব্যকে। সব শুনে কাব্য কিছু বলল না, শুধু এতটুকু বলল, বাড়ি যা তুই। ভাইয়া মাইশার কোনো দোষ নেই, তোকে যেতে বলেছি দমক দিয়ে। কাব্যের কথা শুনে তানিশা আর কিছু না বলেই চলে গেল। কাব্য কিছুক্ষণ বসে কিছু একটা ভেবে গাড়ি চালিয়ে চলে গেল। একরাশ ভয় নিয়ে বসে আছি তানিশার রুমে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। ধুর, কেন যে আবির ভাইয়ার কাছ থেকে গোলাপটা নিতে গেলাম, কিন্তু না নিলেও তো ভালো লাগতো না। কিন্তু এখন কি করব, কাব্য ভাইয়া এখন আমায় কি করবে কে জানে। না জানি কতটা রেগে আছে। এমন সময় দরজায় টোকা দিল কেউ। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে যেতেই তানিশা বলে উঠল, মাইশা দরজা খোল, আমি আসছি। তানিশার কণ্ঠ শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিলাম। ও ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিলাম। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বইন এখন আমার কি হবে, আমি কেমনে বলুন। এই বলে ও চলে গেল ওয়াশরুমে। তানিশার কথা শুনে আরও ভয় পেলাম আমি। তারপর চুপটি করে তানিশার বিছানায় বসে রইলাম আর ভাবছি ভাইয়া আমার সাথে কি করতে পারে। রাত _9টা। তানিশার রুমে পায়চারি করছি আমি। আর তানিশা বিছানায় বসে মোবাইল গুতাচ্ছে। ইচ্ছে তো করছে কিছু একটা মেরে ওর মাথাটা ফাটিয়ে দেই। সারাদিনে কাব্য ভাইয়া বাড়িতে আসেনি, না জানি কোথায় গেছে। এদিকে কি করব না করব কিছুই বুঝতে পারছি না আমি। এমন সময় দরজায় নক করল মামুনি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই মামুনি বলল, তাড়াতাড়ি খেতে আয়। আমি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, মামুনি কাব্য ভাইয়া আসেনি? না আসেনি, আজকে তার দেরি হবে, কোনো এক কাজ আছে তাই। এই বলে মামুনি চলে গেল। মামুনির কথা শুনে আমি মনে মনে প্রচুর খুশি হলাম। তারপর খুশি মনে আমি আর তানিশা চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে টেবিলের পাশে বসে আছি, এখন কোথায় ঘুমাবো। তানিশার বাচ্চায় তো ওর রুমে যেতে দিবে না, এখন তো ওই রুমেই যেতেই হবে। এমন সময় মামুনি বলে উঠল, কি হলো, বসে আছিস কেন, যা রুমে গিয়ে ঘুমিয়ে থাক। কাব্যের ফিরতে দেরি হবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমিও আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম কাব্যের রুমে। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়লাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ঘুম আসছে না, অতিরিক্ত ভয় থাকলে ঘুম আসে নাকি। বেশ কিছুক্ষণ নড়ে চড়ে কাটিয়ে দিলাম, তারপরও ঘুম আসলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত _1:00টা বাজে, কাব্য ভাইয়া এখনও আসেনি। কেমন যেন টেনশন হচ্ছে আমার। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়েচড়ে বসলাম আমি। কাব্য ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করল।
রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার দিকে এগোতে লাগল। চোখ তার পুরো লাল হয়ে গেছে। দেখে বুঝতে পেরেছি ভাইয়া ড্রিঙ্ক করেছে। ভাইয়ার এভাবে আমার দিকে এগোতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তুমি ড্রিঙ্ক করেছ, কিন্তু তুমি তো ড্রিঙ্ক করো না, এক প্রকার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম আমি কাব্য ভাইয়াকে। এদিকে কাব্য ভাবছে সে কি করে ড্রিঙ্ক করল। অফিসে নিজের রুমে বসে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছিল কাব্য। বারবার নিজেকে বোঝাতে ছিল যা হয়েছে তাতে মাইশার কোনো দোষ নেই। এসব ভেবে বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করতে পারল কাব্য। এমন সময় রুমে আসলো লাবণ্য। আর লাবণ্য হল কাব্যের খুবই ভালো বন্ধু। লাবণ্য রুমে ঢুকে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এই বলে সামনে তাকাতেই কাব্য লাবণ্যকে দেখে হেসে বলল, আরে তুই কি খবর, কেমন আছিস? লাবণ্য কাব্যের কথা শুনে হেসে ভিতরে ঢুকে বলল, ভালো, তোর খবর কেমন? এই তো চলছে, তা তুই কবে ফিরলি দেশে? আমেরিকার হাওয়া আর ভালো লাগছে না নাকি? ফিরেছি কালকে। কাল ফিরলি, আজ আসছিস কেন? কাল কি সমস্যা ছিল? দোস্ত রাগ করিস না, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, তাই আর আসা হয়নি। এখন বল আমায় বিয়ে কবে করছিস? লাবণ্যের কথা শুনে কাব্য উচ্চ স্বরে হেসে দিল। লাবণ্য কাব্যের হাসি দেখে বলল, তুই হাসছিস কেন? লাবণ্যের কথা শুনে কাব্য নিজের হাসি থামিয়ে বলল, হাসছি তোর কথা শুনে। কি সব বলছিস তুই? আমি তোকে বিয়ে করতে যাব কেন? আর আমার বিয়ে হয়ে গেছে। কাব্যের কথা শুনে অবাক হয়ে লাবণ্য বলল, কি কবে কখন করলি বললি না তো? ওই তোরে আমি বলিনি আমি বিয়ে করেছি, তোকে তো মেসেজ দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস। সত্যি তোর বিয়ে হয়ে গেছে? আরে সত্যি বিয়ে হয়ে গেছে, আর তুই তো আমার সব জিনিসই মজা মনে করিস। আর আমিও তো মজা করছি পাগল। তুই কি ভেবেছিস আমি সত্যি সত্যি তোকে বিয়ে করতে বলেছি? কাব্য লাবণ্যের কথা শুনে আবারও হাসল। তারপর বলল, জানি, আমি বহুবার করেছিস। এই বলে আবারও হাসল কাব্য। এদিকে লাবণ্যের কাব্যের হাসি দেখে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই ভার্সিটির লাইফ থেকে লাবণ্য কাব্যকে ভালোবাসে কখনো সাহস করে বলতে পারেনি। আর যতবারই বলেছে প্রত্যেকবারই কাব্য মজা মনে করে তা উড়িয়ে দিয়েছে। তারপর হঠাৎ তাকে 1 বছরের জন্য আমেরিকা যেতে হলো জরুরি কাজে, যার কারণে আর বলা হয়নি সিরিয়াসভাবে। বলা হয়নি কাব্যকে তার মনের কথা। এই মুহূর্তে লাবণ্য কাব্যকে কাছে পাওয়ার পুরো নেশায় ছিল। এত দিনের ইচ্ছে এইভাবে নষ্ট হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেনি লাবণ্য। লাবণ্য হালকা হেসে বলল, তা মিষ্টি কবে খাওয়াচ্ছিস? আমার কিন্তু ট্রিট চাই। কাব্য হাসল, তারপর বলল, ঠিক আছে, তুই যেহেতু বিয়েতে ছিলি না তাই একটা ছোট্ট ট্রিট দেওয়াই যায়। এই নিয়ে দুজনের মধ্যে গল্প শুরু। তারপর ওরা মিলে ঠিক করে রাতে একটা বড় ডিস্কে গিয়ে পার্টি করবে। কাব্য আর কিছু বলেনি। কাব্য বাসায় ফোন করে বলে দেয় তার আজকে ফিরতে দেরি হবে। কথা মতো রাতের সব কাজ শেষ করে তাড়াতাড়ি কাব্য বেরিয়ে যায় অফিস থেকে। রাতে ডিস্কে লাবণ্য সফট ড্রিঙ্কসের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়ে কাব্যের হাতে দিল। এমন সময় কাব্যের সাথে দেখা হয়ে যায় তার আরেক বন্ধু রিয়াদের সাথে, যার ফলে লাবণ্য কাব্যকে ড্রিঙ্ক খাওয়াতে পারলেও যেটা করতে চেয়েছিল সেটা করতে পারেনি। রিয়াদ গাড়ি করে কাব্যকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। বর্তমানে কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুই সর, আমি ঘুমাবো। কাব্যের কথা শুনে আমি কিছুটা সরে বসলাম। ভাইয়া বিছানায় শুয়ে পড়ল। এমন সময় আমি বিছানা থেকে উঠে যেতে নিলে ভাইয়া আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? না মানে কোথাও না তো। এই বলে আবারও বিছানায় বসে পড়লাম আমি। মাইশা বসতেই কাব্য এসে মাইশার কোমর জড়িয়ে ধরে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলল, একদম নরবি না। ঠিক আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি কি আমার উপর রেগে আছো ভাইয়া? এই তোকে ভাইয়া বলতে বারণ করেছি না। চেঁচিয়ে, সরি, তোমার নাম ধরে ডাকবো তাহলে? না জামাই বলে ডাকবি। কি কানে শুনছ না তুই? না মানে আমি সত্যি ওই নামে ডাকবো তোমায়।
ওই নামে না ডাকলে তোকে অনেক বড় শাস্তি দিব। কি শাস্তি দিবা তুমি? কথাটা বলতেই কাব্য মুখ তুলে তাকালো আমার দিকে। যা, দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। এদিকে কাব্য মাইশার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি শাস্তি দেওয়া যায় বলতো? না, কোনো শাস্তি দেওয়া লাগবে না, আমি আর তোমায় ভাইয়া ডাকব না। তা ঠিক আছে, কিন্তু এখন যে ভাইয়া ডাকলি তার জন্য তো একটা শাস্তি তোকে পেতেই হবে। আর তার সাথে দুপুরেও তুই আমায় প্রচুর রাগিয়েছিস, তার শাস্তিও তোকে পেতে হবে। কাব্যের কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, বিশ্বাস করো, দুপুরে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না, ওই আবির ভাইয়া না বুঝে করেছিল। তারপর আমি তো তাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। আর তোমার মতো এত সুন্দর ছেলেরে রেখে অন্য কারো দিকে তাকাবো কেন? জোরপূর্বক হেসে, সত্যি বলছিস? একদম সত্যি বলছি। এখন তাহলে একটা কিস কর। কাব্যের কথা শুনে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসল, কি? তুই কি কানে শুনোস না? হঠাৎই কাব্য আমার দু গাল চেপে ধরে বলল, তুই কবে বুঝবি পাগলি? কি বুঝব? আমার মাথা বুঝবি, তোকে কিছু বুঝতে হবে না, তোকে যেটা করতে বলেছি সেটা কর। না, আমি পারবো না, আমি ওগুলো পারি না। তুই পারবি না? না। সত্যি পারবি না? রেগে আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি ওসব পারি না। আচ্ছা, গালে করলে চলবে? চলবে। তারপর আর কি? মাইশা তার চোখ বন্ধ করে মাথা নিচু করে আস্তে করে কাব্যের গালে চুমু দিল। প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। এইভাবে কাব্য হাতের ইশারায় মাইশাকে বলছিল, আর মাইশা বেচারি আর কোনো উপায় না পেয়ে তাই করছিল। হঠাৎই কাব্য মাইশার মাথা ধরে মাইশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় মাইশা পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। মাইশা কি হচ্ছে তা সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরক্ষণেই বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ সে। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। কাব্যের কাছ থেকে ছাড়া পেতেই মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করল। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল সে, এটা কি হলো? বিনিময়ে কাব্য কিছু বলল না, মাইশাকে তীব্রভাবে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভাঙল কাব্যের। মাথাটা জিম জিম করছে তার। হঠাৎই বুকের উপর ভারী কিছু অনুভব করায় নিচের দিকে তাকাল। মাইশাকে তার বুকের উপর শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হল কাব্য। হঠাৎই কাব্য কাল রাতের ঠিক কি হয়েছিল তা মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুই মনে পড়ল না তার। সে আস্তে করে মাইশাকে ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসলো কাব্য। মাথাটা প্রচণ্ড বেগে ভার হয়ে আছে তার। কাব্য তার মাথাটা ধরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সোফা থেকে উঠে নিচে চলে গেল। হঠাৎ ঘুম ভাঙল আমার। পাশে কাব্য না থাকায় আমি বুঝতে পেরেছি ভাইয়া উঠে চলে গেছে। তারপর আমিও বিছানা উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই কাব্য ভাইয়াকে বিছানায় দেখতে পেলাম। আমি কিছু বললাম না, চুপচাপ টাওয়াল দিয়ে মুখ মুছতে লাগলাম। হঠাৎই কাব্য ভাইয়া বলে উঠল, মাইশা, কাল রাতে আমার কি কিছু হয়েছিল? কাব্যের কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক, ভালো হইছে। আমি হালকা হেসে বললাম, কই না তো। তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব ছাইপাস খাবে না, কিন্তু তুমি তো এগুলো খাও না। কাল কেন খেয়েছিলে? মাইশার কথা শুনে কাব্য নিজেও অবাক। সত্যি তো, সে ওইসব খায় না। আর তার যতদূর মনে পড়ে কালকে লাবণ্যের দেওয়া শুধু সফট ড্রিঙ্কসই খেয়েছিল। তাহলে কি ওটায় কিছু মেশানো ছিল নাকি? অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কি হয়েছে। কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে। কারণ তার কিছু মনে পড়ছে না। শুধু এতটুকুই মনে পড়ছে, লাবণ্যের দেওয়া ওই জুসটা খাওয়ার পরই তার কেমন একটা লাগছিল। কিন্তু লাবণ্য কেন তাকে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকল রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকেই বলল,
কি অবস্থা, কেমন আছোস তুই এখন? ভালো, কিন্তু তুই জানলি কেন? তুই ভুলে গেলি নাকি কাল রাতেই তোর সাথে আমার কথা হয়েছিল আর আমি তো তোকে বাড়ি পৌঁছে দিলাম? আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো? আমার না কিছু মনে নেই। সব ভুলে গেছিস? Huma. অবশ্য ভুলে যাওয়ারই কথা, কালকে রাতে তুই ড্রিঙ্ক করেছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক। রিয়াদ আবারও বলে উঠল, কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিঙ্ক করেছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন ওইসব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি। আমি তো শুধু লাবণ্যের দেওয়া সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। কিন্তু সফট ড্রিঙ্কস খেলে নেশা হওয়ার কথা নয়, কাব্য হয়তো ভুল করে খেয়ে ফেলেছিলি। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল, হয়তো। তা এখন বল, কি খাবি তুই, চা না কফি? এখন কিছু খাবো না, আমার জরুরি কিছু কাজ আছে, কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই তোকে দেখতে এসেছি। এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবা তুমি কোনো কাজ ছিল? তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরের যেতে হবে। কেন? কেন আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে? সেটা কিসের জন্য দরকার? আর মাইশার পড়াশোনা নষ্ট হবে এতে। এখন যাওয়ার দরকার নেই বাবা, আমরা পরে একসময় যাব। না, এখনই যাবি তোরা? শোন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার, আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই, তোকে যেটা বলেছি সেটা কর। আমি তোর রেনু খালাকে ফোন করে বলে দিয়েছি, সে সব গুছিয়ে রাখবে। আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে আর মনে হাসছে সে। ছাদে বসে আছি আমি আর তানিশা। ভালো লাগছে না কিছু। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার। আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? আম কোথায়? কেন, ওই যে গাছে। তানিশা সামনে তাকিয়েই চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না, আর দেখবে তারপর তো। নানা আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে। চুপ করতো তুই, কেউ জানবে না, চল। না, আমি যামু না। তুই যাবি না, তোর শ্বশুরে যাইবে। আমার শ্বশুরেই নিয়ে যা, তারপরও আমি যামু না। তানিশা চল, একটু রেগে দেখ, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতে আরও লোভ লাগলো আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসেছি, এখন পারব কিভাবে? সেটা তুই জানিস। অনেকক্ষণ ভেবে বললাম, গাছে উঠতে হবে না। তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি, কেউ আসলে আমায় বলবি না। শোন মাইশা, লাগবে না, তার চেয়ে চল বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে। তারপর আর একটা মারলাম, পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল। সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড় আমাদের আর পায়কে। গাছের মালিক আসতে আসতে আমরা দৌড়ে সোজা ছাদে চলে গেলাম। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে দিলাম। তারপর বলে উঠলাম আমি, কেমন ছিল বল? ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে। কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস? তোর ভাইয়াকে ভয় পাই নাকি? কিছুটা কাপা গলায়। তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড়ে আমার রুমে। হইছে, চুপ কর, এখন তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম, যারা দুপুর এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি। এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু?
এমনি যাবি আর শোন পুরো বাড়ি ঝাড়ু দিস। কি আমি ঝাড়ু দিতে যামু? আমি যামু না, ইনোসেন্ট মুখ করে। আমার কথা শুনে হেসে দিল মামু। তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, তোমার মজাই বাবা ওর জন্য সাজা করে দিব। এই বলে মনে মনে হাসল কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিছু মনে নেই। আবার যাব ভাবতে মজা লাগছে আমার। তার সাথে কাব্য আর আমি, শুধু এটা ভেবে কিছুটা ভয় লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠল, তা চুরি করা আম খেতে খুব মজা ছিল তাই না? ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয় কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানল কেমনও? আমি কাপা কাপা গলায় বললাম, কিসের আম? কই, আমি আর তানিশা ছাদে বসে আম খাই নাই তো। ওহ, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস? ভাইয়ার কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম। যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি বললাম আমি। এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানল? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল। তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইল না ও কোথা থেকে আম পেয়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? কাব্যের কথা শুনে হাত মোচড়াতে মোচড়াতে বললাম আমি, ইয়ে না, মানে সরি জামাই। মাইশা কথা শুনে কাব্য অবাক হয়ে বলল, কি বললি তুই? কই না তো কিছু না, আজকের মতো সরি। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যের কাজে অবাক হলাম আমি। সত্যি সত্যি কিছু বলল না। বাহ বাহ, খুব ভালো, এই বলে নাচতে নাচতে শুয়ে পড়লাম আমি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামুনি সব কিছু গুছিয়েই রেখেছিল। গাড়ি চালাচ্ছে কাব্য আর আমি কাছের জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছি।